শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের প্রিয় কৃষক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠানে। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। আর এ প্রসঙ্গে বলার জন্যে আমাদের সঙ্গে আজকে এই মুহূর্তে রয়েছেন শ্রী ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICAR লেম্বুছড়া। নমস্কার স্যার। নমস্কার। এই যে কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব ঠিক কি বুঝবো? আবহাওয়ার পূর্বাভাস তো মানে হচ্ছে আগে তার আভাস পাওয়া। পূর্ব মানে আগে, ভাস মানে হচ্ছে আভাস মানে হচ্ছে সংবাদ পাওয়া। তো আবহাওয়ার আগে ঘটনা ঘটার আগেই যা জানা সেটা হচ্ছে পূর্বাভাস। এখন কৃষিকাজে তার ভূমিকা কি? খুব সম্ভবত আমি ভুল না করলে 2023 বা 24-এর ঘটনা, ঠিক আছে? তখন আমাদের সময় মতো আমাদের রাজ্যে বর্ষা এসেছিল। আমরা অ্যাকচুয়ালি ICAR-এ আমরা আমাদের একটা কৃষকদের জন্য একটা পরামর্শ সেবা চালাই, তার নাম হচ্ছে গ্রামীণ কৃষি মৌসুম সেবা। ঠিক আছে? তো গ্রামীণ কৃষি মৌসুম সেবার মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের জমিতে ফসলের আবহাওয়াজনিত যত আছে, ক্ষতি আছে, সেই ক্ষতিটাকে কমিয়ে আনা। মানে মুদ্রা কথা, এই স্কিমের মুদ্রা কথা হচ্ছে যে আবহাওয়াজনিত যা ক্ষতি হয় কৃষকের জমিতে তাকে কমিয়ে আনা। তো আমি আমার জাস্ট সালটাকে একটু আমাকে করতে 23 বা 24-এর ঘটনা। তো যথারীতি বর্ষা জুন মাসের মধ্যে এসে গেছে এবং সেই বর্ষার উপরে নির্ভর করে কিন্তু আমাদের এখানে খারিফ মরশুমের ধান চাষ, যেটাকে আমন ধান বলা হয়, সেই আমন ধানের চাষ শুরু হয় জুনের শেষ দিক নাগাদ। অনেকে আবার একটু আগে করেন। সাউথ ত্রিপুরার দিকে যারা আছেন তারা মোটামুটি জুনের মাঝামাঝি সময় ওনারা লাগিয়ে নেন। তো জুন খুব ভালো বৃষ্টি হলো। জুলাইয়ের মাঝামাঝি আগে বৃষ্টিটা পুরো গায়েব হয়ে গেল। ঠিক আছে? তো সাধারণত জুলাইয়ের প্রথম সপ্তাহে দিকে কৃষকরা সেই আমন ধানের চারা কিন্তু মূল জমিতে ট্রান্সপ্লান্ট করেন বা সেটাতে রোপণ করেন। কিন্তু যে বৃষ্টি না থাকার দরুনে, কারণ আপনারা জানেন যে মূল জমিতে নিয়ে যেতে গেলে ওখানে একটা জলের প্রয়োজন, মাটিটাকে একদম ওখানে জমিটাকে কাদা করে তারপর সেখানে লাগাতে হয়। বর্ষা না মানে বৃষ্টি না থাকাতে জমি শুকুতে শুরু করলো। ঠিক আছে? আমি বিশেষ করে ঘটনাটা বলছি সাউথ ত্রিপুরার ঘটনা, কারণ আমাদের রাজ্যের মধ্যে দক্ষিণ ত্রিপুরা, গুমতি আর কিছুটা সিপাহীজলা, তারা সবার আগে কিন্তু আমন ধান শুরু করেন। এরপর আস্তে আস্তে আমাদের পশ্চিম ত্রিপুরা, তারপর খোয়াই হয়ে মোটামুটি জুলাই অগাস্ট নাগাদও কিন্তু আমাদের নর্থ এবং ওখানে কিন্তু তখন যায়। তো ওনারা তখন কিন্তু সেটা কিন্তু ট্রান্সপ্লান্টিং মানে রোপণের সময় এসছে, কিন্তু বৃষ্টি না থাকাতে ওনারা কিছুতেই সেটাকে করতে পারছিলেন না, রোপণ করতে পারছিলেন না মূল জমিতে। তো এইদিকে চারা রোপণের সময় হয়ে গেছে, 1 সপ্তাহ গেল,
ঠিক আছে, যে চারা ধরুন না সাধারণত আমরা সবাইকে বলি শুধুমাত্র 10 থেকে 15 দিনের মধ্যে চারা রোপণ করার জন্য, কিন্তু কৃষকরা বেশিরভাগই মানে 10 দিন থেকে 15 দিনে চারা রোপণ করতে গেলে যতটুকু রিস্ক নিতে হয় বা যে সেখানে যে ধরনের পরিচর্যা করতে হয় সেটা একটু অ্যাভয়েড করার জন্য ওনারা প্রেফার করেন আর একটু বেশি বয়সে গিয়ে চারাটাকে রোপণ করার জন্য। তো ধরুন 15 দিনের থেকে যারা চেষ্টা করছিলেন চারাটাকে রোপণ করার জন্য, সেটাকে এক্সটেন্ড করতে করতে ওটাকে 30 দিন পর্যন্ত চলে গেল। ঠিক আছে, অনেকটা বয়স্ক হয়ে গেল, যার ফলে হচ্ছে কি চারা কিন্তু ওখানে গ্রোথ মানে স্টান্টেড মানে থেমে যাচ্ছিল। ঠিক আছে, তখন একটা মানে এমন পর্যায়ে গিয়েছিল যে ক্রপ প্রায় ফেইলুরের মতো অবস্থা হয়ে গেল। ঠিক আছে, তো তখন একটা মিটিং হয়েছিল আমাদের সেক্রেটারিতে আগরতলাতে, তো আমিও ছিলাম সেই মিটিংয়ে। তো আমাদের কাছে তখন পূর্বাভাস ছিল যে অগাস্টে কিন্তু আমরা ভালো বৃষ্টি পাবো। আর এই মিটিংটা হয়েছিল খুব সম্ভবত জুলাইয়ের শেষ দিক নাগাদ, তখন পর্যন্ত বৃষ্টি হয়নি। এবং অনেক জায়গাতেই আমরাও সাজেস্ট করছিলাম, দপ্তরও সাজেস্ট করছিল যে নতুন করে আবার বীজ সংগ্রহ করে সেটাকে লাগানোর জন্য। খুব সম্ভবত 23 বা 24, আমার জাস্ট আপনি আমাকে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্বটা বুঝাচ্ছি। এমন সাজেশন দেওয়া হচ্ছিল যে কমিউনিটি করে করে চারা লাগানোর জন্য, আর সেই বীজতলাতে চারাটাকে মেনটেন করার জন্য সেখানে যাবতীয় মানে যা যা প্রয়োজন করা সেগুলি করার। তো আমরা যখন মিটিংয়ে গেলাম তার আগে আমি খবর পেলাম যে অগাস্টে একটা ভালো বৃষ্টি হবে। তো সেই কথাটাই আমরা গিয়ে ওখানে রাখলাম মিটিংয়ে, যে একটু যদি অপেক্ষা করি অগাস্ট থেকে আমাদের ভালো বৃষ্টি শুরু হবে। ঠিক আছে, তো তখন সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে আমরা এক্ষুনি এটাকে ট্রান্সপ্ল্যান্ট না করে বা যতটা সম্ভব বীজতলাতে সেই চারাটাকে রক্ষা করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং তার জন্য দপ্তরও কিন্তু অনেক মানে তারা সাজেশন দিল, অনেকে অ্যাডভাইজারি ইস্যু করলো, পরামর্শ ইস্যু করলো, এবং ঠিক অগাস্ট মাসে কিন্তু বৃষ্টি হলো। তারপর কিন্তু সেই বছর কিন্তু ধানের কিন্তু স্বাভাবিক উৎপাদন ছিল ত্রিপুরা রাজ্যে। তো এই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। আরেকটা ঘটনা বলছি, এটা হচ্ছে 2025 অক্টোবর মাসের ঘটনা। আমরা যেহেতু এই পরামর্শ সেবা চালাই সারা রাজ্যে, আমাদের প্রায় 1,500 থেকে 2,000 কৃষক আছেন যারা আমাদের সাথে সরাসরি যুক্ত বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর পরোক্ষভাবে আমরা আমাদের যা মানে পূর্বাভাস এবং পরামর্শ কিন্তু প্রত্যেকটা ব্লক পর্যন্ত, আমরা ব্লকে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা কাজ করছেন তাদের পর্যন্ত এসএ লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছি। প্লাস আমাদের সাথে অনেকগুলো ফার্মার্স ক্লাব কিন্তু জড়িত। ঠিক আছে, তো এইভাবে মানে প্রত্যক্ষভাবে আমরা প্রায় 2,000-এর মতো কৃষকের কাছে আছি, আর এরকম পরোক্ষভাবে অনেক কৃষকের কাছে কেভিকেগুলি আছে, কেভিকে আবার তাদের নিজেদের চ্যানেলে সেইগুলি প্রকাশ করে। তো যাই হোক, অক্টোবর মাস নাগাদ আপনি খেয়াল করে দেখবেন গত বছর অক্টোবরে খুব সম্ভবত ডেটটা 21 অক্টোবর, তো আমরা বোধহয় খবরটা পাই 18 অক্টোবর। এবং এই সময়টা কিন্তু আমন ধান ঘরে তোলার সময়। ঠিক আছে, তো 18 অক্টোবর আমরা খবর পেলাম যে 21 অক্টোবর নাগাদ একটা ভারী বর্ষার সম্ভাবনা। ঠিক আছে, তো আমাদের যাদের আমি সেদিন রাত্রিবেলা আমি সাথে সাথে খবরটা পৌঁছাই স্পেশালি, এবং এই বড়মুড়া বা হাতাইকতুর যে পাহাড় আছে সেই পাহাড়ের ঠিক ইয়েতে একটা ফার্মার্স গ্রুপ আছে, তাদের নাম হাতাইকতুর অ্যাগ্রোফেট ফার্মার্স প্রডিউসার কোম্পানি, এফপিইউ যেটা হচ্ছে, তাদের 48 জন কৃষক সেই রাতে মেশিন নিয়ে, তারা ভাড়া করে মেশিন নিয়ে তারা সেই রাত্র থেকে শুরু করে পরের রাত্র বৃষ্টি আসার আগে সমস্ত ধান তুলে নিল। আচ্ছা, তাদেরই একজন সাথী, ঠিক আছে, সে আগেই ফার্মার্স ক্লাবের সঙ্গে জড়িত ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো বনিবনা ছিল না, মানে কোনো কারণবশত ওদের মানে হয়নি, তো সে ছিল আলাদা, সে খবরটা পায়নি এবং সে সেদিন বাড়িতে ছিল না। ঠিক আছে, তো 2 দিন পরে সে যখন বাড়িতে আসতো তখন কিন্তু তার জমিতে প্রায় হাঁটু জল। আচ্ছা, ঠিক আছে, এবং যখন জল সরে গেল তখন দেখা গেল তার বেশিরভাগ ধানগুলো কাত হয়ে পড়ে আছে, অনেকটাই লস হয়ে গেছে। ঠিক আছে, এবং সেটার ফটো আছে, আমি সেটাকে রিপোর্টিংও করেছি। তো এই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। আরেকটা উদাহরণ দিই, এবার আসছি আপনার হর্টিকালচারে।
খোয়াইয়ে একজন কৃষক আছেন, বেশ বড় কৃষক, ওনার কাছে প্রায় 200-র উপর নারিকেলের চারা আছে। ঠিক আছে, তো এই বর্ষাকালে নারিকেল গাছে এক ধরনের পোকা হয়। ঠিক আছে, যে পোকাটাকে যদি সেই সময় যদি কন্ট্রোল না করা যায়, আপনার পুরো নারিকেল গাছ নষ্ট করে দেবে। এবং ওনার অলরেডি 5টা নারিকেল গাছ নষ্ট হয়ে গেছে। উনি আমাকে ফোন করলেন যে স্যার, আমার তো এই অবস্থা, আমাকে যেভাবেই হোক আমাকে ঔষধটাকে স্প্রে করতে হবে, আমাকে খুব তাড়াতাড়ি একটা বলুন। আমি তখন ওনাকে বললাম, তখন বৃষ্টি চলছে, আমি বললাম পরের দিন আপনি খুব ভোরবেলা আপনি ওষুধটাকে স্প্রে করুন, কারণ এর পরের দিন বৃষ্টিটা হতে হতে হয়তো বা দুপুরের পরে হতে পারে। আমরা সবসময় যে আমাদের মানে একদম ফোরকাস্ট হুবহু মিলে যায় তাও বলছি না, কিন্তু সৌভাগ্যবশত সেদিন মিলে গেছে। উনি ভোরবেলা উঠে এই ওষুধটা স্প্রে করেছেন, ওনার 197টা গাছ উনি বাঁচিয়ে দিয়েছেন এক ফোরকাস্টের দৌলতে। তো এরকম অনেক আমাদের সাকসেস স্টোরি আছে যে যা বলে দেয় আপনার আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্বটা কী। আচ্ছা, এবছর প্রি মনসুন তো খুব ভালো বৃষ্টিপাত হয়েছে, হ্যাঁ, কিন্তু মনসুনে দেখা যাচ্ছে সেই পরিমাণ বৃষ্টিটা হয়নি। মনসুন এখনও নর্মাল, আমাদের অ্যানুয়াল রেইনফলও নর্মাল, আমাদের বার্ষিক রেইনফল নর্মালের পরে ওটা প্রায় 7% বেশির মতো আছে। আমাদের যে বৃষ্টিটা কম হয়েছে সেটা হচ্ছে জুন মাসে বৃষ্টিটা কম হয়েছে। জুন মাসে অনেকটাই বৃষ্টি কম হয়েছে, অর্ধেকের থেকে একটু সামান্য বেশি বৃষ্টি আমরা আমাদের লেম্বুছড়ার যেটা পরিসংখ্যান সেই পরিসংখ্যানে বলছে। কিন্তু আমরা আবার জুলাই মাসে খুব ভালো বৃষ্টি পেয়েছি। অগাস্টে এখন পর্যন্ত আমরা প্রায় 185 মিলিমিটার বৃষ্টি আমরা অলরেডি পেয়ে গেছি। স্বাভাবিক, আচ্ছা, এখন পর্যন্ত স্বাভাবিক, কিন্তু এই সারা মাসে 300-র উপরে বৃষ্টি হতে হবে। তো যেটা দেখা যাচ্ছে অগাস্ট সেপ্টেম্বর মাসেও তো বৃষ্টি থাকে। তো এবছর পূর্বাভাস কি বলছে, বৃষ্টিটা ঠিক কত? দেখুন, মানে সার্বিক যেটা পূর্বাভাস আছে এই বছরে একটা এল নিনোর একটা ইম্প্যাক্ট আমরা এক্সপেক্ট করছি, মানে সেটা দেখাও যাচ্ছে কিছু কিছু জায়গায়। তবে ত্রিপুরাতে এখন পর্যন্ত এল নিনোর কোনো একটা প্রভাব, খুব একটা প্রভাব আমরা এখনও দেখতে পাইনি। তবে সময় এখনও ফুরিয়ে যায়নি, আমাদের কাছে আগস্ট মাস রয়েছে, অর্ধেক সেপ্টেম্বরটা রয়ে গেছে। এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের অগাস্ট মাসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণ এখন আমাদের আমন ধান, যেটা আমাদের মূল ধান, ঠিক আছে, এখন আমার এখানে কিছু কিছু জলের কিন্তু প্রয়োজন আছে। যেমন এখন আমার পাশকাঠি বেরোনো আছে, তারপর আপনার ওটাকে শীষ আসবে। এই সময়গুলিতে আমাদের কিন্তু জল না থাকলে কিন্তু সেটা ফলনে প্রভাব বিস্তার করবে। আবার পূর্বাভাসে ফিরে আসছি। আমরা যেটা বললাম, আমরা বিগত প্রায় 1997 সন থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস, তার সাথে শুধু পূর্বাভাস দেই না, পূর্বাভাসের সাথে আমাদের এই পূর্বাভাসের উপর ভিত্তি করে কি কৃষিকাজ করা যেতে পারে, কি করা উচিত নয়, সেগুলিও কিন্তু আমরা দিই। এবং সেইগুলি আপনারা বিভিন্নভাবে একটা মেঘদূত বলে একটা মোবাইল অ্যাপ আছে ভারত সরকারের, সেই মেঘদূত অ্যাপটা যদি কৃষক ভাইয়েরা ডাউনলোড করে নেন, ওনাদের মোবাইল, আজকাল সবার কাছে স্মার্ট মোবাইল আছে, তার জন্য কোনো পয়সা দিতে হয় না। মেঘদূত অ্যাপ থেকে ওনারা আমাদের এই পরামর্শ এবং এলাকা ভিত্তিক উনি যে ব্লকে থাকেন সেই ব্লকের কিন্তু ফোরকাস্ট ওনারা পেয়ে যাবেন। সুতরাং সেই ব্লকের ফোরকাস্ট এবং এই সময় করণীয় যা পরামর্শ রয়েছে সেই পরামর্শ ওনারা পাবেন। আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে মৌসুম অ্যাপ। সেই মৌসুম অ্যাপ থেকে আপনি ভারতবর্ষের যে কোনো ব্লকের আপনারা পূর্বাভাস পেয়ে যাবেন এবং আগামী 5 দিনের পাবেন। আরেকটা অ্যাপ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দামিনী, DAMINI, দামিনী। এই দামিনী অ্যাপটা আপনাকে কিন্তু এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেটা আপনাকে থান্ডার অ্যালার্ট দেয়, মানে বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু ওখানে পাওয়া যায়। আপনি যদি সেটাকে আপনার মোবাইলে মানে ইনস্টল করে রাখুন, যদি আপনার এলাকাতে এই ধরনের কোনো থাকে, পূর্বাভাস থাকে যে থান্ডারস্টর্ম হবে, থান্ডারিং হবে, সে আপনাকে জানান দিয়ে দেবে অগ্রিমভাবে, এবং সেই রকমভাবে আপনারা ব্যবস্থা নিতে। কারণ আজকাল আমরা প্রায় কিছুদিন আগে আমি পত্রিকাতে দেখলাম যে বজ্র বিদ্যুতের ফলে ওই গরু মারা গেছে। তো গরু, বাছর বা এই সমস্ত গবাদি প্রাণীর কিন্তু মৃত্যুটা খুব অহরহ হচ্ছে। তো তার জন্য আমি কৃষক ভাইদেরকে বলবো ওরা যেন দামিনী অ্যাপটাকে ডাউনলোড করে নেন। তো 3টে অ্যাপ বললাম, মেঘদূত, মৌসুম আর দামিনী। এই 3টে মোবাইল অ্যাপের মাধ্যমে ওনারা আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন, পূর্বাভাস পেয়ে যাবেন, করণীয় কী তাও পেয়ে যাবেন। তো আমাদের সময় একেবারেই শেষ, তাই এই আলোচনা আমাদের শেষ করতে হচ্ছে। কৃষক বন্ধুরা, এতক্ষণ কিষাণ বাণী অনুষ্ঠানে শুনছিলেন কৃষিকাজে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব। এই প্রসঙ্গে
শ্রী ধীমান দাস চৌধুরী, সিনিয়র টেকনিক্যাল অফিসার, ICR লেম্বুছড়া, তার সাক্ষাৎকার। নমস্কার দাদা। নমস্কার দাদা, এটা কোন গ্রাম? এটা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। আর দাদার নামটা কিতা? সুমন দেবনাথ। তো আপনি তো মোটামুটি খেত কৃষির লগেই আপনি জড়িত আছেন। খেত কৃষি হল। তো কত বছর ধরে কররা? আমি তো বেশি দিন থাকি নাই, তা আমরা বাবা যেটু তারা করতা আর আগে। আচ্ছা, তো ওই বাবা জেঠুর কাছ থেকেই আপনারা শিখছেন? হয় হয়। তো এমনি কিন্তু আপনি শুধু আপনি ধান খেতেই লাগান না সবজি খেতেও করুন? ও তো অল্প অল্প সবজিও করি আর অল্প অল্প ধান খেতে করি। আর এখন তো ধানের আপনার সিজনেই আইছে, ধান লাগাইরা। তো আরেকটা যেটা কইম আমি, এমনি আউশ খেতে আপনারা করছেন না? করছি অল্প, 1-1.5 মতো। 1 বা 1.5 মতো করছেন। তো এটাতে কি ধান লাগাইছেন আপনারা? আমরা লাগাইছি ইরি আর কি। ইটি লাগাইছেন? এটা কি ব্লক থেকে পাইছেন নি? না না না, এটা আমরা তা আনছি আমি পাক্কা দূরে থাকি, আমরা বাসা থাকি। আমরা বাসাতে ইনু আবার আবার কেমনে সন্ধান পাইলাম? আমরা বাসা আত্মীয় বাড়ি থেকে আনছি আর কি। আচ্ছা, আত্মীয় বাড়ি থেকে আনছেন। মানে তো এটা কিতা আপনার কোনো সময় কিতা ব্লক থেকে দিছেন নি? না, এটা তো কইতে পারতাম না আমি সঠিক, তারা এখানে করুন এটা দেখি আমি। আচ্ছা আচ্ছা, তো এটা কিতা গতবারও করছিলেন না এবারও না করছেন? এবারেও আমরা আনিয়া করছি আর কি। এটা আউশেই লাগাইছেন? আউশ লাগাইছি। এই যে এই আউশের যে করতে গিয়া জমিটা আপনারা কিভাবে তৈরি করছেন? তো ট্র্যাক্টর দিয়া আল বাইয়া মনে করেন 3 করিয়া দিছি আর কি। তো এমনি কিন্তু আপনার কৃষি যন্ত্রপাতি আসেনি? এই যে ট্র্যাক্টর হইছেন? না, এটা আমার নাই, একটা আছে মিনি পাওয়ার টিলার। মিনি পাওয়ার টিলার আছে। তো আপনারা কিভাবে দিন? এখন তো আর হাল দিয়ে তো কেউ আর চাষ করে না। না। তো এই যে ট্র্যাক্টর যে আনুন, এটা কিতা আপনারা কিতা বাড়া করে আনতে লাগে না? ঘন্টা হিসাব। ঘন্টা হিসাব। তো এই যে ঘন্টা হিসাব করিয়া যে আপনারা যে কররা বা হাল দিয়া যে আগে করতা, এটার মধ্যে কোনো ফারাক দেখরা নেই? ফারাক বলতে যেমন আগে আল বাবা হইতো টাকা তো লাগতো না, তখন তো যেমন ট্র্যাক্টরে পাইলে তার 320 350 এরকম করিয়া ঘন্টা দেওয়া লাগে। হালের যে চাষটা আর এই যে ট্র্যাক্টরের চাষ, এটার মধ্যে তো পার্থক্য আছে। যেমন মনে করেন এখন ট্র্যাক্টর একসা দিলাম, সপ্তাহ 10 দিন আর আলু বাইলাম না, কিন্তু আগে তো গরুর আল যেমন বাবা হইতো মনে করেন একসা দেওয়া হইলো, পরে আর একসা দেওয়া হইলো, এরকম চা দিয়া। মানে আমার মনে হইতেছে যে হাল দিয়া করলে পরে আপনার জমিনটা যেভাবে পচে, এরকম ট্র্যাক্টর দিয়ে আল বাইলে পচে না আর কি। ট্র্যাক্টর তো উপরে উপরে মাইরে লইয়া যায়। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক। আপনার ট্র্যাক্টর দিয়া চাষ করলে পরে আপনারা বেশি জমিতে চাষ করতে পারবা। হ্যাঁ, বেশি জমিতে চাষ হয় এরকম। আউশ ধান ওইতে আর কতদিন আপনারা লাগবে? ভাদ্র মাসের প্রথম দিকে কাটা পড়ে যাব। ভাদ্র মাসের প্রথম দিকে কাটা পড়ে যাব, এখন ধান বাড়ি যাব। আচ্ছা, তো আগে আমরা এই ক্ষেতের মধ্যে এই সময়ে আমরা মাছও আমরা পাইতাম। এখন তো মাছ মিলে না, এখন এই রকমের আর কোনো সুযোগ নাই। না, সুযোগ নাই। তার কারণটা কিটা? তার কারণটা হইলো আমরা যে ক্ষেতের মধ্যে অধিক ঔষধ দেওয়ার কারণে তো মাছও সেটা মারা গেছে। অধিক ঔষধ দেওয়ার কারণে মানে এই ইয়েটা তো যেমন আমি আউশ ক্ষেত লাগাইছি 3-4 বার ওষুধ দিয়ে সারছেন। তো যার ফলে এখানে মাছ থাকারই কথা না, মাছ থাকার কিছু কথা না। কিন্তু আগে কিন্তু আমরা দেখা যাইতেছে আপনারা ক্ষেত করছেন, ধান ওইদিকে হইতেছে, দেখা যাইতেছে আপনারা ওই যে ডরিনা ফারন পাতাইও দেখা যায় একটা মাছ ঢুকে যেত। কিন্তু ওখানে ওরকম সিস্টেম নাই, মাছও নাই। মাছ আছে কিন্তু ওই যে আমরা অত্যধিক রাসায়নিক সার ওষুধ দেওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো ওখান তো আপনার শাইল ক্ষেতের ইয়ে করে আউশ ক্ষেত তো আপনার শেষ হয়ে গেছে। শেষ, এখন তো শাইল ক্ষেতে লাগে রেডি করা। তো শাইল ক্ষেতে আপনারা কিটা ধান লাগাইবা? তো গুমতি আর অল্প অল্প বিরইন, আর আছে আর একটা আমরা কই যেমন সাদা মাসুরি, এটা ব্লক থাকি দেওয়া হয়েছিল আগে। গুমতিটাও ব্লকে পাইছে? ব্লক থেকে আনছি। আর একটা তো কইছে মানে এটা কিটা ওই যে কালো রঙের ধান, গন্ধের চাল বোধ হয়। এটা তো নিজেরা একটু খাবার লাগে বোধ হয়। আর আছে হাইব্রিড ধান আনছি 2 কেজি। এইটা কিটা আনছেন? নেড়াতলে লাগাইমু আর কি, হাইব্রিড। নেড়ার তলে লাগাইবা? আমি এটা বুঝলাম না। এটা ওই যে এখন আউশ কাটিয়া আবার যে সময় রুইমু তখন ওই হাইব্রিড ধানটা লাগাইমু আর। আচ্ছা আচ্ছা, মানে ওইটাও ব্লক থেকে পাইছি? ব্লক থেকে আনছি। তো এটা কতটুকু আনছেন? 2 কেজি। 2 কেজি এরকম 2 কেজি হলে তো আপনার 2খানি জায়গার মধ্যে মানে আউশ আমার যত নেড়ার তলে যাইব গিয়া। আচ্ছা, তো এমনি যে যা কিছুই আপনারা লাগারা, এটা কোন পদ্ধতিতে লাগারা?
তো মনে করেন আমরা সবটাও লাইনে লাগাই। মানে শ্রী পদ্ধতি নাই? শ্রী পদ্ধতি বলতে আলি মনে করেন 2টা 3টা ওরম দেই, আর বেশি হইলে 4টা। এমনি তো শ্রী পদ্ধতি হইলে আপনার মনে করেন এক গাছা করে দেয়, তো অনেকে এক গাছার বদলা 2 গাছা দেয়। হ্যাঁ, আর মোটামুটি 12 থেকে 15 দিনের ভিতরে চারা লাগা। তারা তখন যে 20 দিনের ভিতরে মানে রোয়া শেষ হয়ে যেত। হয় ঠিক আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু আগে তো আপনারা দেখা যায় 40 দিনও গিয়া শেষ হইতো না, 40 দিনও শেষ হইতো না, মানে বুড়া আলি লাগানি হইতো, ঠিক না? হ্যাঁ ঠিক। তো এমনি এই খাটটার মধ্যে আপনি শুধু রাসায়নিক সারই মারছেন না? না, রাসায়নিক না, মানে জৈব সার আর কি। একটা তারা ব্লক থেকে দিছিল, ব্লক থেকে দিছে, এইটা দিছি আমি। ও এটা দিছেন, মানে এটা কিনে আনতে লাগেনি না, এমনি ফ্রি পাইছেন? এটা কিছু আনছিলাম আমি কিনিয়া, কিছু করিয়া তারা দিছিল অল্প 1 বস্তা মতো, 25 কেজি না 26 কেজি। আচ্ছা, এই যে 25 কেজির যে বস্তা যে আপনারা যে পাইলা যে জৈব সার, এটা কতটুক জায়গা যাইবো আপনার? মনে করেন আমরা 25 কেজি মনে করেন এটা 2-2.5 খানি ওরম বাটে দিলেই আর কি, 2-2.5 খানি জায়গার মধ্যে আপনারা দিলেইবা। তো এখন যে সাইল খাত লাগাইতে গিয়ে আপনারা যে বীজটা লাগাইছেন, গোমতি লাগাইছেন, আবার নিদান লাগাইছেন, হ্যাঁ, যেটা গন্ধের চাল যেটা আমরা কই, তো এটা তো বোধহয় অল্প পরিমাণে লাগাইছেন, এটা নিজেরা খাবার লাগে। মনে করেন এটা কি তার বিক্রি হইব নি? বিক্রি তো করি অল্প থাকে, যদি কিছু মনে করেন 10-20 কেজি বা 15 কেজি ওরকম আর এইরকম আপনারা করুন। এটার আলি আপনারা তৈরি করে লিছেন? আলি ফেলাইছি, আলি ফেলাইছি, আষাঢ়ের একদম শেষে ফেলাইছি। শেষে ফেলাইছেন? তো মোটামুটি তো আলি তো এখন একটু বড় হয়ে গেছে কিনা, তো শেষে ফেলাইলেও তো আমার মনে হয় 8-10 দিন হয়ে গেছে না? 8-10 দিন আমার হইছে না, কোনো 7 দিন। তো মোটামুটি 15 দিনের ভিতরে 15-20 দিনের ভিতরে লাগাই দিবা। তো এই যে শ্রী পদ্ধতি করলে পরে একটা সুবিধা হয়েছে, আপনার বীজটা তো আপনার কম লাগে, কম লাগে, খানিপতি আপনার 1 কেজি হয়ে যায়, কিন্তু আগে তো আপনারা ফুরায় বীজ ফেলাইতা, আগে তো ফালানি লাগতো, অন্ত মনে করেন 4টা 5টা 6টা 7টা এরকম দিয়ে আপনারা বুঝা লাগাইতা। এখন এটাতে করায় তো একটার থেকেই তো আপনার ভালো জমি হইলে, উর্বর জমি হইলে মোটামুটি 20টা এমন। আমি কোনো জায়গাতে আমি গেছি প্রায় 40টার মতো বার হইছে, ওখানে একজনে আউশ লাগাইছে, এক গুছার মধ্যে 55টা ড্যাম দিছে। আপনারা চিন্তা করেন মানে কতটুকু ড্যাম দিছে, এত নিশ্চয়ই শ্রী পদ্ধতিই লাগাইছে একটা চেষ্টা করিয়া। আচ্ছা, মোটামুটি আপনি কইছেন এদিকে আপনি সাইল ধান শেষ হওয়ার মোটামুটি আপনার এখানে আউশ ধানটা উঠে যাইব। তো এই আউশ ধান উঠার পরে এখানে কিটা আপনারা কিটা লাগাইবা, মানে বাস্তুঘাত লাগাইবা না কিটা? না, এটা আমার এই বাস্তু হইতো না, এটা জমিন, এটা দানও লাগানি লাগবো, আর মানে আবার আউশে লাগাইবা, আবার সাইলেও লাগাইমু। অকন মনে করেন তো আউশ কাটিয়া সাইল লাগাই দিমু। ও আচ্ছা, ওই জায়গার মধ্যে আবার সাইল লাগাই দিবা ভাদ্র মাসে। আর এমনি তো সাইল লাগি তো আপনি এখন রেডি করি আর। আর ওই যে ভাদ্র মাসের যে ধানটা আপনার বারোই আউশ ধান, তো এইখানে আপনি আবার সাইল লাগাইবা ভাদ্র মাসে। এই সময়টা আপনার একটু দেরি হয়ে যাব না? একটু দেরি হইব, তো সাইয়ার আর হাইব্রিড ধানটা লাগাই দিমু। আচ্ছা, এইটা তাড়াতাড়ি আই হয়। আমরা যে ধানটা দোয়াইছি এটা হলো 130 দিনের মানে কাটিলে হইব, মানে ধরেন এর নাম 4 মাস। 4 মাস মোটামুটি। এমনি আর সবজি টবজি আপনারা করি, সবজি আলু টালু এগুলো লাগাই করি। আপনার লোক দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে উন্নত হয়, আরো শ্রীবৃদ্ধি ঘটে, আমরা এটা চাইমু। নমস্কার দাদা। নমস্কার দাদা, নমস্কার। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित, और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। इस प्रोग्राम के प्रायोजक सन खेतीबाड़ी ते किसान भलाई मंत्रालय, भारत सरकार। কৃষকের হাসি দেশের সমৃদ্ধি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবার বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা পান, ৩টি সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে।
এই সহায়তা কৃষিকাজে নতুন উদ্দীপনা এনে দেয়। এখনও নিবন্ধন না করে থাকলে আজই নিকটস্থ কমন সার্ভিস সেন্টার বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmkishan.gov.in। সচ্ছল কৃষক, সমৃদ্ধ ভারত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কৃষকের পাশে, উন্নয়নের পথে। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। किसान वाणी, 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 किसान वाणी।